এসএলএসটি বা এসএলএসটি নিয়োগ নিয়ে রিসেন্টলি দুটো বেশ বড়সড় আপডেট এসছে। একদিকে যেমন একটা নতুন মামলা পুরো ব্যাপারটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, তেমনি আবার ভেরিফিকেশন আর কাউন্সেলিং নিয়ে একটা টাইমলাইনও সামনে এসছে। তো আসুন এই দুটো বিষয়কেই একটু খুঁটিয়ে দেখা যাক আর বোঝার চেষ্টা করা যাক কিভাবে একটা আরেকটার সাথে জড়িয়ে আছে। প্রায় ১০টা বছর এই দীর্ঘ অপেক্ষার পর চাকরি প্রার্থীদের জন্য কিন্তু আশা আর আশঙ্কা দুটোই একসাথে দরজায় কড়া নাড়ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে একটা নতুন কোর্ট কেস আর সামনেই যে লোকসভা ভোট, এই দুটো জিনিস কি এসএলএসটি প্রার্থীদের ভাগ্যটা পুরোপুরি বদলে দেবে? চলুন পরিস্থিতিটা ঠিক কোথায় দাঁড়িয়ে সেটাই খতিয়ে দেখি। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই নতুন আইনি লড়াইটা। এসএলএসটি পরীক্ষার কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে যে একটা বিতর্ক ছিল, সেই ব্যাপারটা আবার নতুন করে আদালতে উঠেছে। আর এবারে শুনানিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমস্যাটা যে ঠিক কতটা বড় ছিল সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ভাবা যায় নবম দশম আর একাদশ দ্বাদশ এই দুটো মিলিয়ে প্রায় ৭২,০০০ অভিযোগ বা চ্যালেঞ্জ জমা পড়েছিল। মানে ভুল প্রশ্ন বা উত্তরের বিরুদ্ধে ৭২,০০০ অভিযোগ। এটা বিশাল একটা সংখ্যা। আচ্ছা, এতগুলো অভিযোগ যখন জমা পড়ল তখন একটা বিশেষজ্ঞ কমিটিও বানানো হয়েছিল, কিন্তু সমস্যাটা হলো সেই কমিটি বেশিরভাগ অভিযোগকেই পাত্তা না দিয়ে খারিজ করে দেয়। আর এর ফলেই কিন্তু বহু যোগ্য প্রার্থী, মানে যারা চাকরিটা পেতেই পারতেন, তারা হতাশ হন। আর সেই হতাশা থেকেই কিন্তু এই নতুন মামলার জন্ম। আর এই নতুন মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা কিন্তু বিষয়টাকে খুবই সিরিয়াসলি দেখছেন। উনি একটা দারুণ কথা বলেছেন, এটি নির্বাচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। তার এই একটা কথাই বুঝিয়ে দিচ্ছে যে আদালত এবার বিষয়টাকে একদমই হালকাভাবে নিচ্ছে না। শুনানির পর কোর্ট থেকে স্কুল সার্ভিস কমিশনকে একটা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কমিশনের যিনি আইনজীবী তিনিও মেনে নিয়েছেন যে যদি দরকার হয় তাহলে আবার একটা নতুন বিশেষজ্ঞ কমিটি তৈরি করা যেতে পারে। বুঝতেই পারছেন, নিয়োগ প্রক্রিয়ার প্রায় শেষ পর্যায়ে এসে এটা কিন্তু একটা অংচং বড়সড় টার্নিং পয়েন্ট। এখন আসল প্রশ্ন হল, এই যে আইনি লড়াইটা চলছে, এর ফল কি হতে পারে? এর এফেক্ট কিন্তু অনেক দূর যেতে পারে। মানে এতটাই যে মাত্র একটা নম্বরের এদিক ওদিক পুরো সিলেকশন প্যানেলটাকেই কিন্তু ওলটপালট করে দিতে পারে। কিভাবে? আসুন সেটাই দেখি। দেখুন, পুরো ব্যাপারটা একটা চেইন রিয়াকশনের মতো হতে পারে। ধরা যাক একটা নতুন এক্সপার্ট কমিটি তৈরি হলো, তারা আবার সব প্রশ্ন আর উত্তরগুলো নতুন করে দেখবে। আর তাদের মূল্যায়নে যদি কিছু ক্যান্ডিডেটের নম্বর বেড়ে বা কমে যায়, তাহলে কি হবে? তাহলে পুরো মেরিট লিস্টটাই বদলে যাবে। এর মানেটা খুব পরিষ্কার। এখন যে প্যানেলটা আছে সেটা তো পুরনো স্কোরিংয়ের উপর ভিত্তি করে তৈরি। আর আমরা সবাই জানি যে মাত্র ১ বা আধ নম্বরের জন্য হাজার হাজার প্রার্থী লিস্টের বাইরে চলে গেছেন। এখন যদি তাদের নম্বর বাড়ে তাহলে তারা লিস্টে ঢুকে পড়বেন, আর যারা এখন লিস্টে আছেন তাদের কেউ কেউ হয়তো বেরিয়েও যেতে পারেন। মানে কারো জন্য এটা একটা বিশাল সুযোগ, তো কারো জন্য নতুন করে হতাশা। এই যে একটা আইনি অনিশ্চয়তা চলছে, তার মধ্যেই কিন্তু কমিশন নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা টাইমলাইন ঘোষণা করে দিয়েছে। কিন্তু একদিকে মামলার চাপ আর অন্যদিকে হাতের সময়ও খুব কম। এই দুটোর মধ্যে এই টাইমলাইনটা আদৌ কতটা বাস্তবসম্মত, এখানেই একটা বড় কিন্তু আছে। তো টাইমলাইনটা কি বলছে? শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে তৃতীয় সপ্তাহ থেকে একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হতে পারে, আর সেটা চলবে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। এখন সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, এই প্রসেসটা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কিন্তু নবম দশমের ভেরিফিকেশন শুরু হবে না। তার মানে মার্চের তৃতীয় সপ্তাহের আগে ওটা শুরু হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। আর এই সব কিছুর মধ্যেই কিন্তু সবচেয়ে বড় বাধাটা অপেক্ষা করছে, আর সেটা হলো লোকসভা ইলেকশন। যদি এই আইনি জটিলতা কাটতে দেরি হয়, তাহলে ইলেকশন কিন্তু পুরো প্রক্রিয়াটাকেই মাঝপথে থামিয়ে দিতে পারে। মানে নিয়োগ প্রক্রিয়াটা এখন আক্ষরিক অর্থেই সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে। আসল সমস্যাটা হলো ফেব্রুয়ারির শেষের দিকেই লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে। আর আমরা জানি, একবার ভোটের দিন ঘোষণা হয়ে গেলে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি চালু হয়ে যায়, আর তখন নতুন নিয়োগের প্রক্রিয়া এমনিতেই আটকে যায়। মানে আইনি জট খোলার আগেই যদি ভোটের ঘণ্টা বেজে যায়, তাহলে অপেক্ষাটা আরও অনেক লম্বা হবে। আচ্ছা, এরকমটা হয় কেন? কারণটা খুব সহজ। ভোট ঘোষণা হয়ে গেলে সরকারি দপ্তরের বড় বড় অফিসারদের ভোটের ডিউটিতে পাঠিয়ে দেওয়া হয়, ফলে কমিশনের কাজও স্বাভাবিকভাবে স্লো হয়ে যায়। আর এর সরাসরি প্রভাবটা এসে পড়বে নবম দশমের নিয়োগের ওপর। মানে একদিকে কোর্টের জট, অন্যদিকে ভোটের বাধা। চাকুরি প্রার্থীরা একটা সাঁড়াশি চাপের মধ্যে পড়েছেন। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম?
চাকরি প্রার্থীদের সামনে এখন মূলত দুটো বড় অনিশ্চয়তা এসে দাঁড়িয়েছে, আর দুটোই একটার সাথে আরেকটা জড়িত। আসুন এই দুটো মূল প্রশ্নকে শেষবারের মতো একবার দেখে নিই। প্রথম অনিশ্চয়তাটা হলো আইনি নতুন এক্সপার্ট কমিটি কি সত্যি সত্যি তৈরি হবে, আর যদি হয় তাহলে কি পুরো প্যানেলটাই ওলটপালট হয়ে যাবে। আর দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো সময় নিয়ে। ভোটের দিন ঘোষণা হওয়ার আগেই কি নবম দশমের নিয়োগ প্রক্রিয়া শেষ করা যাবে, নাকি এই আইনি জটের কারণে ওটাও আটকে যাবে? সব শেষে একটাই প্রশ্ন, প্রায় একটা দশক ধরে যে অপেক্ষা চলছে, যে লড়াই চলছে, সেই নিয়োগ প্রক্রিয়াটা শেষমেশ কবে শেষ হবে, কবে চাকরি প্রার্থীরা তাদের নিয়োগপত্র হাতে পাবেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখনও ভবিষ্যতের হাতেই।